আজকের ক্লাস করছি ক্লাস 5 লেসন 7 দ্য রিবেল পোয়েট। আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম। আঙ্কেল রহিম, চাচা রহিম ঘরের মধ্যে প্রবেশ করলেন। হি জয়েন্স ইন দ্য কনভারসেশন। তিনি তার বাবা এবং ছেলের কথোপকথনে যোগ দিলেন। প্রীতম, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? প্রীতম তখন তার বাবাকে জিজ্ঞাসা করছে যে কুমুদরঞ্জন মল্লিক কি তাকে কবিতা লিখবার জন্য অনুপ্রাণিত করেছিলেন? বাবা, ফাদার, ইয়েস, হ্যাঁ, but Nazrul was also influenced by Rabindranath and the Persian poets like Hafez and Khayyam. বলছে হ্যাঁ, কুমুদরঞ্জন মল্লিক যিনি তার শিক্ষক ছিলেন তিনি অবশ্যই তার লেখায় বা তার লেখাকে উৎসাহিত করেছিলেন, বারবার তাকে প্ররোচিত করতেন লিখবার জন্য। কিন্তু নজরুল শুধুমাত্র কুমুদরঞ্জন মল্লিক দ্বারাই প্রভাবিত ছিলেন না, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার ভীষণভাবে ভক্ত ছিলেন এবং তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার দ্বারা ভীষণভাবে ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, প্রভাবিত হয়েছিলেন। অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস, এবং পারস্যের দুজন কবি হাফেজ এবং খৈয়ামের দ্বারাও তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন। তাহলে পার্সিয়ান পোয়েট হাফেজ এবং খৈয়াম এবং রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা কাজী নজরুল ইসলাম তার লেখায় উদ্বুদ্ধ হয়েছিলেন। ইনি পার্সিয়ান পোয়েট হাফেজ, যার দ্বারা কাজী নজরুল ইসলাম লেখায় উদ্বুদ্ধ হয়েছিলেন। আর ইনি হচ্ছেন ডান দিকে রাইট সাইডে, ইনি হচ্ছেন খৈয়াম, ইনিও পার্সিয়ান পোয়েট এবং কাজী নজরুল ইসলাম এনাদের লেখার দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন। আঙ্কেল রহিম, চাচা রহিম, did you know that Nazrul joined the army under the British? রহিম চাচা প্রীতমকে বলছে তুমি জানো যে কাজী নজরুল ইসলাম ব্রিটিশদের সৈন্যদলে যোগদান করেছিলেন? He was in the 49th Bengal Regiment. তিনি 49তম বাংলা সৈন্যদলে ছিলেন। After the First World War, প্রথম বিশ্বযুদ্ধের পর 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। সেই প্রথম বিশ্বযুদ্ধের পর the regiment was disbanded in 1920. ওই যে সৈন্যদলটা বেঙ্গল রেজিমেন্ট, 49th বেঙ্গল রেজিমেন্ট, এটা ভেঙে যায় 1920 খ্রিস্টাব্দে। তাহলে বেঙ্গল রেজিমেন্ট 1920 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের পর ভেঙে যায়। So he came to Calcutta, এবং সেই জন্যই বাধ্য হয়ে তিনি আবার কলকাতায় ফিরে আসেন। ফাদার, বাবা, তখন প্রীতমের বাবা বলছেন at that time, বলছেন ওই সময়ে Indians had risen against the British rule. ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিল, প্রতিবাদ জানাতে শুরু করেছিল, সোচ্চার হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। Nazrul protested against the cruelty of the British in his own way. বলছেন কাজী নজরুল ইসলামও তিনিও ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, ব্রিটিশদের নৃশংসতার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন, কিন্তু তার নিজের পদ্ধতিতে মানে তার লেখার মধ্য দিয়ে তিনি তার প্রতিবাদ জানিয়েছিলেন। ব্রিটিশদের নৃশংসতা, বর্বরতা, নিষ্ঠুরতার বিরুদ্ধে তিনি তার লেখার মধ্য দিয়ে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে আসলে he also started writing poems, essays and songs to voice his protest. কাজী নজরুল ইসলাম তার লেখা শুরু করলেন, তিনি কবিতা লিখলেন, প্রবন্ধ লিখলেন, গান লিখলেন তার প্রতিবাদ জানানোর জন্য। তার প্রতিবাদের একটা মাধ্যম ছিল তার লেখা। তিনি তার প্রতিবাদ সোচ্চারভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি লেখা শুরু করলেন, কবিতা লিখলেন, প্রবন্ধ লিখলেন, গান লিখলেন। একটা কথা আছে, the pen is mightier than the sword, বলছে তরোয়ারির থেকেও
কলম অনেক বেশি শক্তিশালী, এবং কাজী নজরুল ইসলাম সেই অস্ত্রটাকে, কলম নামক অস্ত্রটাকেই তিনি বাছলেন তার প্রতিবাদ জানানোর ভাষা হিসেবে। হি ইজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া। এবং এই জন্যই, যেহেতু তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছিলেন, রিভল্ট করেছিলেন, সংগ্রাম শুরু করেছিলেন লেখার মধ্য দিয়ে, তাই তাকে বিদ্রোহী কবি বলা হয়। ভারতের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রীতম, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, বলছে আমি ওনার সম্পর্কে এত কিছু জানতামই না, হার্ডলি জানতামই না, হার্ডলি কথাটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, বলছে আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, আমি এত কিছু তো জানতামই না। ফাদার, you should read his poems like কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী, and also listen to his songs. তোমার তার কবিতাগুলো পড়া উচিত, তার লেখা কবিতাগুলো কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী, and also listen to his song, এবং তার লেখা যে গানগুলো, সেই গানগুলো শোনা উচিত। তাহলে তুমি আরো ভালো করে বুঝতে পারবে তিনি কিভাবে লেখার মধ্য দিয়ে তার প্রতিবাদ জানিয়েছিলেন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি সংগ্রাম শুরু করেছিলেন, তার কলমকে বেছেছিলেন অস্ত্র হিসেবে। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট, ব্রিটিশরা ভীষণভাবে ভয় পেয়ে গেলেন, দ্যাট যে নজরুলস রাইটিং কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স, ব্রিটিশরা ভীষণভাবে ভয় পেয়ে গেলেন। কেন ভয় পেলেন? যে নজরুলের লেখাগুলো ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করতে পারে, প্ররোচিত করতে পারে, তাকিয়ে তুলতে পারে। সেই জন্য ব্রিটিশরা তার লেখা এবং তার কবিতাগুলো, তার এসেসগুলো, তার সংসগুলো পড়ে জেনে ভীষণভাবে ভয় পেয়ে গেছিলেন। প্রীতম, তখন প্রীতম বলছে, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু, তাহলে ব্রিটিশরা তখন কি করলেন? আঙ্কেল রহিম, তখন চাচা রহিম বলছেন, দ্য ব্রিটিশ গিভ পাট্রাফট, ব্রিটিশরা ভীষণ ভয় পেয়ে গেল, ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। পাটার্ড মানে বিকেম অ্যাংসিয়াস, ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়লেন। কি করবে? নজরুলকে নিয়ে তাদের ভীষণ চিন্তা হলো, তার লেখা নিয়ে ভীষণ চিন্তা হলো। ফাদার, তখন বাবা বললেন, ইন 1922, 1922 খ্রিস্টাব্দে নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন, ধূমকেতু। নজরুল ধূমকেতু নামে একটা পত্রিকা বের করতে শুরু করলেন। হোয়ার, যেখানে হি পাবলিশড আনন্দময়ীর আগমনী এ পোয়েম, যেখানে তিনি তার আনন্দময়ীর আগমনে নামে একটা কবিতা প্রকাশ করেছিলেন। তাহলে নজরুল 1922 খ্রিস্টাব্দে ধূমকেতু নামে একটা ম্যাগাজিন শুরু করলেন, বের করলেন। ডান দিকে দেখো একটা ম্যাগাজিন দেখতে পাচ্ছ, লেখা আছে ধূমকেতু, এবং ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে সম্পাদক কাজী নজরুল ইসলাম, যার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। ওই ম্যাগাজিনের ফার্স্ট পেজ এটা ছিল ধূমকেতু ম্যাগাজিন, যেটা 1922 খ্রিস্টাব্দে নজরুল বের করেছিলেন। আঙ্কেল রহিম, তখন রহিম চাচা বলছেন, দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু, তারপরে ব্রিটিশরাও হাল ছাড়লেন না, তার পেছনে লাগা শুরু করলেন। ব্রিটিশরা কি করলেন? হানা দিলেন ধূমকেতুর অফিসে। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা, এবং তারপরে কবিকে কুমিল্লা থেকে গ্রেপ্তারও করা হয়। প্রীতম, হোয়াট হ্যাপেন্ড দেন, তারপরে কি হলো? ফাদার, বাবা, he was transferred to the হুগলি জেল and there he began fasting. তার বাবা তখন প্রীতমকে বলছেন যে তারপরে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করার পর, কুমিল্লা থেকে যখন ব্রিটিশরা তাকে গ্রেপ্তার করলেন, তারপরে তাকে স্থানান্তরিত করা হয় হুগলি জেলে। হুগলি জেলে তাকে নিয়ে যাওয়া হয়, এবং সেখানেই সেখানেই he began fasting, তিনি অনশন শুরু করেন। It was his way of protesting against the torture of the British. এটা ছিল তার আরেকটা পথ, ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের আরেকটা পথ। তিনি হিংসা বা তরবারি নিয়ে যুদ্ধ করতে যাননি ব্রিটিশদের বিরুদ্ধে,
তিনি বেছে নিয়েছেন কলমকে তার প্রতিবাদের ভাষা হিসেবে, মাধ্যম হিসেবে। এবং যখন তাকে গ্রেপ্তার করা হয় তার লেখা বন্ধ করবার জন্য, তার কলমকে থামিয়ে দেওয়ার জন্য তাকে যখন গ্রেপ্তার করা হয়, তিনি সেখানেও তার প্রতিবাদ জানানোর জন্য, ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য তিনি অনশন শুরু করেন। তিনি থেমে থাকেননি এবং এটাই ছিল তার প্রতিবাদ জানানোর আরেক রকমের পথ। প্রীতম, তখন প্রীতম তার বাবাকে জিজ্ঞাসা করছে, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার? তিনি কতদিনের জন্য অনশন করেছিলেন বাবা? ফাদার, তখন বাবা বলছেন, হি ফাস্টেড ফর মোর দ্যান এ মান্থ। বলে তিনি প্রায় 1 মাসেরও বেশি অনশন করেছিলেন। ইন ডিসেম্বর 1923, 1923 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে হি ওয়াজ রিলিজড ফ্রম জেল। তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়, তাকে জেল থেকে মুক্ত করা হয়। প্রীতম, তখন প্রীতম তার বাবাকে বলছে, থ্যাংক ইউ সো মাচ ফাদার। তার বাবাকে ধন্যবাদ জানাবো, থ্যাংক ইউ সো মাচ বাবা। নাও আই উইল বি এবল টু সিং কারারই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন। বলছে এখন আমি কারারই লৌহ কপাট এই গানটি ভীষণ আবেগের সাথে, ভীষণ ভালোবাসার মধ্য দিয়ে গাইতে পারবো। কারারই লৌহ কপাট গানটির যে লেখক, তার জীবনের যে সংগ্রাম, তাকে কেন বিদ্রোহী কবি বলা হয়, কেন তাকে জেলে নেওয়া, পুরো গল্পটা জানার পরে এখন সে বলছে যে ধন্যবাদ, তার বাবাকে বলছে ধন্যবাদ বাবা, আমি এখন কারারই লৌহ কপাট এই গানটি খুব ভালোবাসার সাথে, আবেগের সাথে, জিল প্যাশনের দ্বারা গাইতে পারবো। and I am so proud, এবং আমি নিজেকে ভীষণভাবে গর্বিত মনে করছি that যে the teacher has selected me for singing, যে শিক্ষিকা আমাকে বেছেছেন এই গানটি গাইবার জন্য। বলছে আমি এতটাই গর্বিত যে শিক্ষিকা বা ম্যাডাম আমাকে বেছেছেন এই গানটা গাইবার জন্য। আঙ্কেল রহিম, তখন চাচা রহিম প্রীতমকে বলছেন, দেন লেটস হিয়ার ইউ সিং, চলো তুমি গাও, আমরা শুনি। উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল, এবং তোমার সাথে আমরাও গাইবো। Thank you for listening me, and I will request to all of you to stay home and stay safe. Bye.